সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়। আপনাদের সঙ্গে আছি আমি মীর তৌফিক হোসেন। দর্শক, আপনারা জানেন এই সময় আমরা সমসাময়িক বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক বিষয় নিয়ে আলোচনা করে থাকি, সাথে থাকে দিনের উল্লেখযোগ্য খবরগুলোর বিশ্লেষণ। আমরা সবাই জানি এই মুহূর্তে আমরা যে সমস্যাটির মধ্য দিয়ে যাচ্ছি সেটি হচ্ছে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগাম বৃষ্টিপাত, সাথে রয়েছে জলাবদ্ধতা, হিলট্র্যাক এরিয়াতে পাহাড়ের ঢল এবং ধস এবং সেখানেও জলাবদ্ধতা। সাম্প্রতিক এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন সম্মানিত অতিথিকে। আমার সঙ্গে আছেন ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক, আবহাওয়াবিদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, এবং শেখ মোহাম্মদ মেহেদি আহসান, নগর পরিকল্পনাবিদ ও সহসভাপতি, বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স বিআইপি। আপনাদের দুজনকে আমন্ত্রণ আজকের অনুষ্ঠানে। যে বিষয়টি নিয়ে শুরু করতে যাচ্ছিলাম, যে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে অতি বৃষ্টিপাতের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক, আপনাদেরকে শুরু করতে যাচ্ছি যে আজকে এবং সোমবার সকাল 6টা পর্যন্ত প্রায় 27 ঘন্টায় একটা রিপোর্ট এসেছে, প্রায় 110 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আমরা আপনাদের কাছ থেকে ব্রিফটা পেয়েছি। যে বিষয়টি জানতে চাচ্ছি, দেশের 6টি বিভাগেই অতি ভারী বৃষ্টিপাতের এই সময় কারণটা কি? শুধুই কি সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাব? আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে বর্ষাকাল বলি আমরা জুন, জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর মাসকে, এবং এই বর্ষাকালের বৃষ্টিপাত কতগুলো সিস্টেমের উপর নির্ভরশীল। একটি সিস্টেমকে বলা হয় পার্মানেন্ট সিস্টেম বা স্থায়ী সিস্টেম, এবং অন্য একটিকে বলা হয় ট্রানজিয়েন্ট সিস্টেম বা ক্ষণস্থায়ী সিস্টেম। এই দুই কারণেই হয়। এখন প্রশ্ন হলো যে স্থায়ী সিস্টেম কোনগুলো এবং ট্রানজিয়েন্ট সিস্টেম কোনগুলো। দেখুন, বাংলাদেশের বর্ষাকালে সাধারণত দক্ষিণ পশ্চিম দিক থেকে, অর্থাৎ বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প সমৃদ্ধ বাতাসের যোগান বাংলাদেশে ক্রমাগত থাকে, এবং ফুটহিল অফ হিমালয়া থেকে একদম দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত একটি মৌসুমি বায়ুর অক্ষ থাকে। এটি একটা পার্মানেন্ট সিস্টেম। বর্ষাকালে প্রতি বছরই এটি তৈরি হয়। এর একটা অসিলেশন আছে, কখনো সে বাংলাদেশের উত্তর প্রান্ত দিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত থাকে, কখনো কখনো দেশের মধ্যভাগ থেকে, অথবা কখনো কখনো বাংলাদেশের দক্ষিণাঞ্চল দিয়ে আসাম পর্যন্ত বিস্তার লাভ করে। এই সিস্টেম যখন থাকে তখন বাংলাদেশে বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প সমৃদ্ধ বাতাসের যোগান বৃদ্ধি পায়। সুতরাং এই মৌসুমি বায়ুর অক্ষ একটা পার্মানেন্ট সিস্টেম, প্রতি বছরই এর প্রভাবে বাংলাদেশে বৃষ্টিপাত হয়। দ্বিতীয় হলো, শুধু এই যে সারফেস লেভেলের যে লঘুচাপের বর্ধিত অংশের যে অক্ষই জড়িত না বৃষ্টিপাতের সাথে, ঊর্ধ্ব আকাশের বাতাস কোন দিক থেকে প্রবাহিত হয় তাও গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে ভূমিকা পালন করে। যেমন এই বর্ষাকালে পশ্চিম দিক থেকে প্রচণ্ড বাতাস ঊর্ধ্ব আকাশে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ধাবিত হয়, এবং বঙ্গোপসাগর, বিশেষ করে আন্দামান সাগর থেকে এই বাতাসটা পূবলি বাতাস বলে, অর্থাৎ পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ধাবিত হয়। এই যে ঊর্ধ্ব আকাশের ওয়েস্টার্লি জেট বা পশ্চিমা উচ্চ গতিসম্পন্ন বাতাস, অথবা পূবলি জেট, অথবা বঙ্গোপসাগর বরাবর উচ্চ গতিসম্পন্ন যে বাতাস থাকে, এর অসিলেশনের ফলেও বাংলাদেশে জলীয়বাষ্প সমৃদ্ধের যোগান বৃদ্ধি পায় এবং গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে ভূমিকা পালন করে। তাছাড়া পার্মানেন্ট সিস্টেম আছে আমাদের যে আরব সাগরে, যে মাদাগাস্কার, তার পূর্ব পাশে একটু উচ্চচাপ বলয় রয়েছে, এবং বাংলাদেশের সিলেটের একটু উত্তরই তিব্বত বরাবর ঊর্ধ্ব আকাশে একটি উচ্চচাপ বলয় রয়েছে। সুতরাং তিব্বতিয়ান উচ্চচাপ বলয়, মাস্কারিন হাই মাদাগাস্কারের পূর্ব পাশে, মৌসুমী বায়ুর অক্ষ এবং পশ্চিমা বাতাস এবং পূবলি বাতাসের এই যে সিস্টেমগুলোকে বলা হয় স্থায়ী সিস্টেম। এই স্থায়ী সিস্টেমের অসিলেশনের কারণে বাংলাদেশে বৃষ্টিপাত হয় বর্ষাকালে। পার্মানেন্ট সিস্টেম এগুলো প্রতি বছরই ঘটে থাকে। আরেকটি সিস্টেমের কথা বলেছি, তাকে বলা হয় ট্রানজিয়েন্ট সিস্টেম বা ক্ষণস্থায়ী সিস্টেম। একটি কথা আছে না যে মাঝে মাঝে দেখা পাই, সবসময় পাই না। বে অফ বেঙ্গল এইরকম মনসুন লো প্রেসার সিস্টেম তৈরি হয়, যেমন লঘুচাপ তৈরি হয় বঙ্গোপসাগরে, অথবা সুস্পষ্ট লঘুচাপ তৈরি হয়, মৌসুমি নিম্নচাপ তৈরি হয়, অথবা গভীর নিম্নচাপ তৈরি হয়, অথবা মৌসুমি ঘূর্ণিঝড়ও কোনো কোনো বছর তৈরি হয়। এগুলোকে বলা হয় ক্ষণস্থায়ী সিস্টেম। এখন সবচেয়ে বিপদের বিষয় কি, এই সিস্টেমগুলো ক্ষণস্থায়ী হলেও যখন এই সিস্টেম যখন উপকূল অতিক্রম করে, সেটাই হয়তো ভারতের দিকে যেতে পারে, অথবা বাংলাদেশে আসতে পারে, অথবা মায়ানমারের দিকে যেতে পারে।
উপকূল অতিক্রম করার সময় বাংলাদেশ সহ আমাদের এই ভারত উপমহাদেশে ব্যাপক বৃষ্টিপাত সংঘটিত হয়, ভারী বৃষ্টিপাত, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত সংঘটিত হয় এই ক্ষণস্থায়ী সিস্টেমের কারণে। সুতরাং বর্ষাকালে এই পার্মানেন্ট সিস্টেম এবং ক্ষণস্থায়ী সিস্টেমের ফলে বৃষ্টি হওয়ার যে প্রবণতা, এটি একটা স্বাভাবিক প্রক্রিয়া, প্রতি বছরই ঘটে। দরকার কি, আমাদের দরকার এই সিস্টেমের ফলে কখন, কোন সময়, কোথায়, কি পরিমাণ বৃষ্টি হবে তার আগাম সতর্ক বার্তা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দিয়ে থাকে। এবং শুরুই আপনি বলেছেন যে এই যে বর্ষাকালের বৃষ্টি জুন, জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বরে, এর মধ্যে সবচেয়ে বৃষ্টি প্রবণ মাস হলো জুলাই মাস, সবচেয়ে বেশি জুলাই মাসে বৃষ্টিপাত হয়। সুতরাং এই যে পার্মানেন্ট সিস্টেম এবং ট্রানজিয়েন্ট সিস্টেমের কথা আপনাদেরকে বললাম, এই সিস্টেমের পাশাপাশি আরেকটি জিনিস আছে, ক্লাইমেট ফোর্সিং, অর্থাৎ অন্য অন্য যে ক্লাইমেট ফ্যাক্টর আছে যেমন এলনিনা, লানিনা অথবা ইন্ডিয়ান ওশেন ডাইপোল, মেডিয়ান জুলিয়ান অসিলেটর, এগুলোকে বলা হয় ক্লাইমেট ফ্যাক্টর। এই ফ্যাক্টরেরও ভূমিকা রয়েছে বাংলাদেশের বৃষ্টিপাতে। সুতরাং বাংলাদেশের বর্ষাকালের বৃষ্টিপাত শুধু যে আমাদের বাংলাদেশের অভ্যন্তরীণ পর্যবেক্ষণের উপরই নির্ভরশীল নয়, সেজন্য আমরা একটা কথা বলি যে আমাদের দরকার লোকালাইজেশন অফ গ্লোবাল নলেজ এবং গ্লোবালাইজেশন অফ লোকাল নলেজ। এর মিথস্ক্রিয়া যদি আমরা করতে পারি, তাহলে এই যে আগাম সতর্কবার্তা ভারী বৃষ্টিপাতের অথবা শর্ট ডিউরেশনে অথবা স্বল্প সময়ে যে ভারী বৃষ্টিপাত সংঘটিত হয়, এই সব সিস্টেমের অবদান কি, রোল কি, এবং সেক্ষেত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের রোল কি, সেগুলোকে আমরা যদি আমলে নিয়ে কাজ করি, তাহলে এই ধরনের সিস্টেম থেকে যে বিরূপ প্রভাব, তা থেকে বাংলাদেশকে রক্ষা করা খুবই সম্ভব। যে বিষয়টি বললেন যে আবহাওয়া অধিদপ্তরের আগাম সতর্কবার্তা, যেমন বৃষ্টিপাত যখন শুরু হলো সেদিন বা তার দুদিন পরেই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া বলেন, নিউজ মিডিয়া বলেন, আবহাওয়া অধিদপ্তরের সাথে যোগাযোগ এবং এই নিউজগুলো ফোরকাস্টিংটা বেড়ে যায়। সেক্ষেত্রে আবহাওয়া অধিদপ্তর আগাম সতর্কবার্তা জনগণের কাছে কিভাবে পৌঁছাতে পারে বা কার্যকরভাবে কিভাবে পৌঁছানো যাচ্ছে, যদি যাই সেটা, তাহলে এই যে নগরের বলেন, সারা দেশব্যাপী বলেন, যে আমরা যে প্রিকশন নেওয়ার কথা আপনারা বলছেন, সতর্কবার্তা গেলেই তো প্রিকশন নেওয়ার সুযোগটা আসবে, তা সেটা কেন প্রপারলি না হচ্ছে না? সতর্কবার্তা কি ঠিকমতো যাচ্ছে না তাহলে? না, আপনাকে আমি স্পষ্ট করি। দেখুন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যখন এই ধরনের কোনো সিস্টেম তৈরি হয়, ট্রানজিয়েন্ট সিস্টেম অথবা পার্মানেন্ট সিস্টেম, এবং তার ফলে কখন, কোথায়, কোন এলাকায় বৃষ্টিপাত হবে, আমরা কিন্তু এখন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সক্ষমতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আমাদের পর্যবেক্ষণ ব্যবস্থার মধ্যে কিছুটা আছে পর্যবেক্ষণ বেসড পূর্বাভাস পদ্ধতি এবং কিছু আছে সংখ্যাতাত্ত্বিক গাণিতিক মডেলের পূর্বাভাস। সুতরাং এই দুইয়ের মিথস্ক্রিয়ার ফলে আমরা কিন্তু এখন আপনি দেখবেন যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর 5 দিনের পূর্বাভাস দিয়ে থাকে এবং আরও 5 দিন, পরবর্তীতে 5 দিন কেমন যাবে তারও একটা রূপরেখা দেওয়া থাকে। সুতরাং বলতে পারেন যে 10 দিনের পূর্বাভাস দিয়ে থাকে। যেমন এই যে ভারী বৃষ্টিপাতের যে স্পেলটা, এটি 4 জুলাই আমরা প্রথম ভারী বর্ষণের সতর্কবার্তা আমরা প্রদান করে থাকি 72 ঘন্টার জন্য। পরবর্তীতে 5 তারিখ আরও 72 ঘন্টার জন্য একে এক্সটেনশন করি। এখন দেখুন, এই যে এক্সট্রিম ইভেন্ট বা ভারী বৃষ্টিপাতের যে সতর্কবার্তা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কিন্তু অনেক আগেই দিয়েছে, 3 দিন লিড টাইম নিয়ে, আগাম সময় নিয়ে পূর্বাভাস দিয়েছে। মানে ওয়েবসাইট বেসিসে দেওয়া হচ্ছে। হ্যাঁ, দেখুন, এই পূর্বাভাস, এখন প্রশ্ন হলো যে এটা কিভাবে ডিসেমিনেশন করা হয় বা মানুষের দোরগোড়ায় কিভাবে পৌঁছে দেওয়া সম্ভব। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ফোরকাস্টিং জেনারেটিং এজেন্সি, কিন্তু আমাদের প্রথম কাজ হলো ফোরকাস্টিং তৈরি করার পরে, ধরেন ভারী বর্ষণের একটি সতর্কবার্তা তৈরি হওয়ার পর ইমিডিয়েটলি আমরা আমাদের ওয়েবসাইটে আপলোড করে দেই। তাছাড়া আমরা করি সকল ল ফোর্সেস এজেন্সিকে আমরা পাঠাই, আমরা ম্যান্ডেটরি বাংলা বিটিভি এবং বাংলাদেশ সংবাদ সংস্থাকে পাঠাই, এবং সেই চ্যানেলে সকল ইলেকট্রনিক এবং প্রিন্টিং মিডিয়াকে আমরা পাঠাই, এবং বাংলাদেশের ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি আছে, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে আমরা পাঠাই, আমরা সিপিপিকে আমরা এই আগাম সতর্কবার্তা পাঠাই, এবং সকল এনজিও আইএনজিওর সকলের হেডকোয়ার্টারে আমাদের নাম্বার আছে, এবং কমিউনিটি বেসড যে বিভিন্ন রকম গ্রুপ আছে এনজিও আইএনজিও, তাদের প্রতিনিধির কাছেও আমরা এই আগাম সতর্কবার্তা পাঠিয়ে থাকি। তবে মূল বিষয় হলো যে এই আগাম সতর্কবার্তা তারা পায়, কিন্তু এই আগাম সতর্কবার্তা পাওয়ার পরে ব্যক্তি হতে শুরু করে এর যে বিরূপ প্রভাব, সোসাইটাল ইম্প্যাক্ট কী হতে পারে, এবং এই পূর্বাভাস পেয়ে
প্রত্যেক কে কোন ব্যক্তি অবস্থান থেকে কি সেটা কাজ কার্যকর করবে নিবে সেই সেই ব্যাপারে বিষয়টা। কিছুটা ব্যত্যয় থাকতে পারে, আপনার কাছে কিন্তু আবারও পূর্বাভাসের কোনো ব্যত্যয় ঘটে না এবং পূর্বাভাস অনেক আগাম টাইম নিয়েই জনগণের কাছে পৌঁছানোর প্রচেষ্টা আবহাওয়া অফিস এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সাথে সমন্বয় করে আমরা যুগপৎভাবে কাজ করে যাচ্ছি। শেখ মোহাম্মদ মেহেদী হাসান, যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, যেটা জলবায়ু পরিবর্তনের কথা না থাকলেও যেটা বললেন যে মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে, নগর পরিকল্পনায় এর প্রভাবটা আসলে আমরা যে বিষয়টি আসলে সতর্কতা বার্তা বলি বা যেটাই বলি সেটা হচ্ছে প্রিকশনগুলো, প্রিভেন্টিভ মেজারগুলো নেওয়ার জন্যই বলা হয়ে থাকে। কিন্তু নগর পরিকল্পনায় এই ক্ষেত্রে যে আমরা দেখছি গত 3 দিন ধরে আমাদের ঢাকা শহর সহ অন্যান্য জেলা শহরে জলাবদ্ধতা বলেন বা বিভিন্ন ক্ষয়ক্ষতির ব্যাপার আমরা দেখছি, এই বিষয়গুলো নগর পরিকল্পনায় কিভাবে অ্যাকোমোডেট করা যায় বা কিভাবে প্রিকশন নেওয়া যায়, বা বারবার কেন একই কথা বিগত বছরগুলো থেকে প্রতিবার বৃষ্টি হলেই কেন একই বিষয়গুলো উঠে আসছে? ধন্যবাদ। প্রথমত হচ্ছে এনটিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দ্বিতীয়ত হচ্ছে এবছরের এই যে দুর্যোগ, এখন পর্যন্ত আমরা পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি 51 জন মৃত্যুবরণ করেছেন, 34-35 জন আহত হয়েছেন, প্রায় 10 লক্ষ লোক গৃহবন্দী অবস্থায় আছেন। তা যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার কথা শুরু করতে চাই। আপনি সঠিকভাবেই প্রশ্নটি করেছেন যে প্রতি বছর এই ধরনের পরিস্থিতি তৈরি হয় এবং আমরা আলাপ আলোচনা করি কিভাবে নগর পরিকল্পনা এটা সম্পৃক্ত করা যায়। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি প্রেক্ষাপট তৈরি করার জন্য এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমি আমার যে সহ আলোচক আছেন আবহাওয়া অধিদপ্তর থেকে, উনি বলেছেন যে 4ই জুলাই এবং 5ই জুলাই ওনারা একটা ওয়ার্নিং দিয়েছে। ঢাকা শহরে হচ্ছে 11-12 তারিখে আমাদের এই দুর্যোগটা হলো। তাহলে আমাদের ওয়ার্নিংটা কিন্তু আগে থেকেই ছিল। সেই ওয়ার্নিং অনুযায়ী আমরা আপৎকালীন ব্যবস্থাপনা হিসেবে কি করেছি? আমরা জানি যে ঢাকা শহরের এই জলজট ব্যবস্থাপনার জন্য আমাদের বেশ কিছু পাম্পিং স্টেশন আছে, যেগুলো পানি উন্নয়ন বোর্ড, সিটি কর্পোরেশন তারা ম্যানেজ করে থাকে। তাহলে তারা যদি আগে থেকেই প্রোঅ্যাক্টিভলি কর্মতৎপর হয়ে যে পরিমাণ পানি ছিল সেটা ড্রেন আউট করে দিত, তাহলে কিন্তু এই ভারী বর্ষণের যে পানিটি আছে সেই পানিটা সহজেই আমরা ম্যানেজ করতে পারতাম। এটা একটা প্রশ্নবোধক চিহ্ন। এটার সাথে এটা মূলত সম্পূর্ণই ব্যবস্থাপনাগত জায়গা, নগর পরিকল্পনার সাথে সংশ্লিষ্টতা আছে, বাট প্রাথমিকভাবে আমরা বলবো ব্যবস্থাপনাগত জায়গাটাতে আমাদের অনেক দুর্বলতা আছে। এখন আসছি নগর পরিকল্পনার জায়গা থেকে, নগর অঞ্চল এবং গ্রামীণ পরিকল্পনার জায়গা থেকে। শুধু নগর না, আমাদেরকে পড়ানো হয় টোটাল সিস্টেম, নগর গ্রাম অঞ্চলকে কিভাবে পরিকল্পিতভাবে গড়ে তোলা যায়। এবং আমরা পানি ব্যবস্থাপনা বলি বা জলাবদ্ধতা বলি, সেটা শুধুমাত্র নগর এলাকা কেন্দ্রিক সমস্যা নয়। আমরা যদি শহর এলাকার বাউন্ডারির বাইরেও কাজ না করি তাহলে আলটিমেটলি এই বিষয়টা সমাধান করা যায় না। তো আমাদের মূলত বাংলাদেশ হচ্ছে একটা বদ্বীপ। এখানে আমাদের নদী, নালা, খাল, বিল, জলাশয়, এটাই হচ্ছে আমাদের ঐতিহ্য। এবং শহরগুলো কিন্তু গড়ে উঠেছিল হচ্ছে আপনার এই নদীগুলোর পাশে। কিন্তু আমরা শহরগুলো, বন্দরগুলো, জনপদগুলো পরিকল্পিতভাবে গড়ে তুলি নাই। আমাদের দেশের কোনো শহর পরিকল্পিতভাবে গড়ে ওঠে নাই। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন তাহলে কি পরিকল্পনা হয় নাই? পরিকল্পনা হয়েছে, দুর্বলভাবে করা হয়েছে, আরও দুর্বল করে রাখা হয়েছে এবং তার কোনো বাস্তবায়ন হয় নাই। সে কারণে বর্তমান চিত্রটার এই কমপ্লিকেশন চলে এসেছে। এখন পরিকল্পনা কীভাবে আনা যায় সেই জায়গাটায় যদি আমি যাই, একটা হচ্ছে কারিগরি দিক, পরিকল্পনা কীভাবে প্রণয়ন করা যায়, আর একটা হচ্ছে এটার পরিচালনগত দিক। দুইটা দিকই আমাদের আলোচনায় আনতে হবে। তো কারিগরি দিক যেটা, সেটা দেখেন আমরা এই আমাদের যে জল ব্যবস্থাপনা, জলজ সিস্টেম যেটা আছে, নদী কেন্দ্রিক, নদী, ক্যানেল, লেক, পন্ড, এবং আমাদের যে জমি জমা আছে, ল্যান্ড, এই ল্যান্ড এবং ওয়াটার, এটার মিথস্ক্রিয়া নিয়েই হচ্ছে আমাদের পরিকল্পনা প্রণয়ন করা উচিত। কিন্তু আমরা ঐতিহাসিকভাবেই দেখি পরিকল্পনাটা মূলত হচ্ছে পাশে রেখে বাস্তবায়ন হয় বিভিন্ন রকম প্রকল্প ভিত্তিক, এবং মূল টার্গেট থাকে কিভাবে বেশি খরচের প্রকল্প অবকাঠামো নির্মাণ করা যায়, বেশি বাজেটের অবকাঠামো নির্মাণ করা যায়, এবং সেই অবকাঠামো নির্মাণ করে আমাদের এক ধরনের সলিউশন বের করার চেষ্টা করি। আমি সেই সব সলিউশনকে আন্ডারএস্টিমেট করতে চাই না, কিন্তু প্রাথমিকভাবে আমাদের স্বচ্ছ একটা পরিকল্পনা, সুন্দর একটা পরিকল্পনা থাকা উচিত, এবং সেই পরিকল্পনা মাফিক আমার কর্মসূচি নিতে হবে। কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত পরিকল্পনা মাফিক কোনো কর্মসূচি নেওয়া হয় না সাধারণত। এই জায়গাটায় বড় একটা গলদ আছে।
পরিকল্পনা প্রণয়নের সময় আপনি একটা জিনিস দেখবেন, আমরা যদি ঢাকা শহরের উদাহরণ দিয়েও চিন্তা করি, আমাদের ঢাকা শহরের যে পানি ব্যবস্থাপনা বা ড্রেনেজ ব্যবস্থাপনা যদি আমরা দেখি, আমাদের 4টা ভাগে ভাগ করা যায়। ঢাকার একটা বড় অংশ ক্যাচমেন্ট যদি আমরা বলি, বড় অংশ হচ্ছে বুড়িগঙ্গাতে যাচ্ছে, বড় অংশ হচ্ছে তুরাগ নদীতে পশ্চিম দিকে, বালু নদীতে যাচ্ছে, এবং টঙ্গী খাল হয়ে আবার এটা তুরাগে চলে যাচ্ছে। আমি যদি 4টা ক্যাচমেন্ট এলাকায় ভাগ করি, তো এই ক্যাচমেন্ট এলাকায় দেখবেন আগে অনেক বড় বড় ক্যানেল ছিল। ঢাকার যে ড্রেনেজ মাস্টার প্ল্যান, সেখান থেকেই আপনি জানবেন যে 56-57টা ড্রেনের ইতিহাস পাওয়া যায়। এখন কয়টা ড্রেন আছে? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। ড্রেনের সংখ্যা বোধ হয় 21-22-23-এ নেমে এসেছে, কমে এসেছে। কিছু গত 5 বছর কিছু 17টা মনে হয় পুনরুদ্ধার করা হয়েছে, বাকিগুলো আবার একই অবস্থাতেই ছিল। পুনরুদ্ধার বলতে কি হয়েছে সেটাও আমার একটা ব্যাখ্যা আছে। পুনরুদ্ধার মানে কি জাস্ট ময়লা আবর্জনা ক্লিন করা হয়েছে কিনা, তারপরে আশেপাশে কিছু প্রণয়ন করেছিল, একটু যে বলছিলেন যে পরিকল্পনা পর্যায়ে রয়েছে, সেই আলোচনায় আমি যাব, বাট আমার যে মূল বক্তব্য ছিল, এটা একটা বড় জায়গা। আরেকটি জায়গা হচ্ছে যে আমাদের যে জলাশয়গুলো ছিল, সেই জলাশয়গুলো কিন্তু আমরা ভরাট করে ফেলেছি। ফলে আপনি দেখেন, আমরা সবাই এখানে বিএমডি আছে, আপনি নিজেও কারিগরি শিক্ষার মানুষ। খুব সিম্পল পানি চক্র যদি দেখেন, বৃষ্টিপাত হওয়ার পরে পানির ধর্ম অনুযায়ী 2টা ঘটনা ঘটে। একটা হচ্ছে ইনফিল্ট্রেশন হয়, একটা হচ্ছে রান অফ হয়। তো ইনফিল্ট্রেশন হওয়ার জন্য আমাদের যে স্পেস লাগে, সফট স্পেস, ঢাকা শহরের আমরা যদি দেখি, আমাদের একটা স্টাডি ছিল বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের পক্ষ থেকে 1995 সাল থেকে 2023 সাল পর্যন্ত স্যাটেলাইট ইমেজ অ্যানালাইসিস করে আমরা বের করেছিলাম। 1995 সালে 20 ভাগের বেশি ছিল হচ্ছে আপনার জলাশয়, 20 ভাগের বেশি ছিল হচ্ছে আপনার গাছপালা, সবুজ আচ্ছাদিত এলাকা, যেটা 2023 সালে এসে 3 ভাগের নিচে নেমে এসেছে জলাশয়, এবং সবুজ গাছপালা আচ্ছাদিত এলাকা 8 ভাগের নিচে নেমে এসেছে। গাছ নিজেও কিন্তু পানি ধরে রাখে এবং হচ্ছে যে ইনফিল্ট্রেশনের জন্য একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে, এবং বৃষ্টির পানি যাতে দ্রুত গড়িয়ে না যায় সেই জন্য কিন্তু আপনার বৃক্ষ, পার্ক, মানে যেখানে ঘন গাছপালা আছে তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকাও আছে। তা আমরা এই জায়গাগুলো নষ্ট করে আমরা শহরটাকে গড়ে তুলেছি, এবং সেটার ক্ষতিপূরণ আমাদেরকে দিতে হচ্ছে। এখন বৃষ্টি হলেই জলাবদ্ধতা হয়, বৃষ্টিটাকে যেন একটা আমরা কালো চিহ্ন দিয়ে একটা ভিলেন হিসেবে দেখার চেষ্টা করছি, কিন্তু আসলে বৃষ্টি কিন্তু একটা আশীর্বাদ, এবং আমরা দেখব কোরআন শরীফে এটাকে আল্লাহ রহমত হিসেবে দেখানো হয়েছে। এবং বৃষ্টি মানেই জীবন, বৃষ্টি মানেই উৎপাদন, এবং বৃষ্টির কারণে আমরা কিন্তু মানব সভ্যতা টিকে আছি। এই বৃষ্টিটাকে আমরা, বৃষ্টির পানি যখন মাটিতে পড়ছে, সেটাকে আমরা ঠিকমতো ব্যবস্থা করতে পারছি কিনা, সেই কারণেই মূলত আমাদের এখন পর্যন্ত যত ধরনের ভোগান্তি, সেই ভোগান্তিটা হচ্ছে। এবং আমরা মনে করি ফান্ডামেন্টাল রোলটা প্লে করা উচিত আপনার সারা দেশের স্থল, জল, ল্যান্ড, ওয়াটার নিয়ে একটা সামগ্রিক পরিকল্পনা। সেই পরিকল্পনা মাফিক হচ্ছে আপনার অঞ্চলভিত্তিক পরিকল্পনা, সেই পরিকল্পনা মাফিক আপনার স্থানীয় পর্যায়ের পরিকল্পনা, এবং শুধুমাত্র পরিকল্পনার নির্দেশনা অনুযায়ী অবকাঠামো উন্নয়ন এবং আপনার যে ল্যান্ড ইউজ প্ল্যানিং অনুযায়ী যে ধরনের নির্মাণ করা যাবে সেটা করা। এই শৃঙ্খলা যতদিন পর্যন্ত আমরা না আনতে পারছি, অ্যাডহক ভিত্তিতে আমরা যত কাজই করি না কেন, আমাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব নয়। সেটাই, যেটি বলছিলেন যে প্ল্যানিং তো হচ্ছে, যেমন ল্যান্ড ইউজ প্ল্যানিং এর কথা বললেন, আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন প্ল্যানিং এর কাজ হচ্ছে, তাহলে গলতটা কোথায় থাকছে? মানে প্ল্যানিং হচ্ছে, এক্সিকিউশন লেভেলে গলত থাকছে, মানে প্রপারলি কেন পরিকল্পনাটা হচ্ছে, আমি সেই পরিকল্পনাটা 100% পারফেক্ট হচ্ছে কিনা সেটা ভিন্ন আলোচনা, সেখানে হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, সেই জায়গাটায় আমি ফোকাস হয়তো অন্য আলোচনায় করব। কিন্তু এই পরিকল্পনাগুলো কিন্তু মূলত স্থানীয় পর্যায়ের পরিকল্পনা হচ্ছে, আমাদের আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ের পরিকল্পনা নাই, স্থানীয় পর্যায়ের পরিকল্পনা হচ্ছে। ড্যাপটাও কিন্তু স্থানীয় পর্যায়ের পরিকল্পনা। এখন এই স্থানীয় পর্যায়ের পরিকল্পনা হলেও এই পরিকল্পনা অনুযায়ী কিন্তু উন্নয়ন হচ্ছে না। আমার ল্যান্ড ইউজ প্ল্যানিং যেভাবে করা আছে সেভাবে কিন্তু আমি কিছুই করতে পারছি না। দেখেন 1995 সালে ডিএমডিপি বা তার পরবর্তীতে যখন 2008 সালে ডিটেল এরিয়া প্ল্যান হলো, এই পরিকল্পনায় কিন্তু ফ্লাড ফ্লো জোন চিহ্নিত করা ছিল। আমরা সেগুলো তো এখন নাই, এইগুলো বাস্তবে দেখা যাচ্ছে। কারা এগুলো খেয়ে ফেললো? তারা কারা? আমি ডিটেলস কথা বলবো, একটা বিরতিতে যাব। আমরা বিরতিতে যাওয়ার আগে
জনাব আবুল কালাম মল্লিক, আপনার কাছে একটা বিষয় দিয়ে জানতে চাচ্ছিলাম যে আপনারা তো দীর্ঘমেয়াদী বিভিন্ন পূর্বাভাস দিচ্ছেন, যেহেতু জুলাই আগস্ট সেশনে বললেন যে এই সময়টাতে প্রচুর বৃষ্টিপাত হবে, সামনে কি ধরনের পূর্বাভাস রয়েছে এরকম ভারী বৃষ্টিপাতে, বা জুলাই এবং আগস্ট মাসে এরকম কি আর পূর্বাভাস রয়েছে এরকম ভারী বৃষ্টিপাতে? আপনাকে ধন্যবাদ। জি। দেখুন, আমরা বর্ষাকালের শুরুতে আমরা দুটি দীর্ঘমেয়াদী পূর্বাভাস দিয়ে থাকি। জি। এটা বিএমডির রুটিন ওয়ার্ক, যে প্রত্যেক মাসের 1 বা 2 তারিখের মধ্যে আমরা ওই মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাস দিয়ে থাকি এবং ওই সিজনেরও দীর্ঘমেয়াদী পূর্বাভাস দিয়ে থাকি। সে আলোকে আমরা জুলাই মাসের বৃষ্টিতে বলেছি যে, পূর্বাভাসে বলেছি যে মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হবে। স্বাভাবিক বৃষ্টি হলো গত 30 বছরের গড় বৃষ্টিপাত। তা থেকে তেমন একটা ব্যত্যয় ঘটবে না। কিন্তু আমরা এটাও বলেছি যে এবার জুন, জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর মাসে বৃষ্টিপাত স্বাভাবিক অপেক্ষা কিছুটা কম হবে। কেন বলেছি? এটা অ্যালাইন থাকতে হবে, কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে যে ক্লাইমেট ফোর্সিং এল নিনো শক্তিশালী অবস্থায় রয়েছে। জি। এরকম যদি এল নিনো শক্তিশালী অবস্থায় থাকে, তখন প্রশান্ত মহাসাগরীয় ঘটনা, তো সে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় ঘটনা এবং পূর্ব প্রশান্ত মহাসাগরীয় এই দুই অঞ্চলের তাপমাত্রার অ্যানোমালিকে আমরা সাধারণত এল নিনো হিসেবে চিহ্নিত করি। যখন এল নিনো শক্তিশালী অবস্থায় থাকে, তখন ওইসব এলাকায় ব্যাপক গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয় এবং পূবলি বাতাস দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একটি অংশ উত্তর দিকে, অর্থাৎ পেরু কোস্টের দিকে, ল্যাটিন আমেরিকানের দিকে অথবা সেন্ট্রাল আমেরিকার দিকে ধাবিত হয়। জি। ওই পূবলি বাতাসের আরেকটি অংশ বাংলাদেশের বে অফ বেঙ্গল পর্যন্ত আসে। যেহেতু বাতাস দুই ভাগে বিভক্ত হয়ে যায়, বঙ্গোপসাগরে বাতাসের প্রভাব। গতিবেগ কমে যায়। যেহেতু এল নিনো শক্তিশালী অবস্থায় আছে এবং এই এল নিনো শক্তিশালী অবস্থায় থাকলে আপনার প্রশান্ত মহাসাগরের যে পূবলি বাতাস, যেটি পূর্ব দিক থেকে আমাদের বঙ্গোপসাগর এবং পরে আরব সাগরের দিকে ধাবিত হয়, এই বাতাসের গতিবেগ কিছুটা কমে যায়। কমে যাওয়ার ফলে বঙ্গোপসাগর থেকে বিশাল জলরাশির উপর বাতাসের গতিবেগ যদি কম থাকে, বাষ্পায়নের হার কমে যায়। বাষ্পায়নের হার যদি কমে যায়, তাহলে কম জলীয়বাষ্প সমৃদ্ধ বাতাসের যোগান বাংলাদেশের দিকে প্রবেশ ঘটে। এই ধরনের পরিস্থিতি যখন তৈরি হয়, তখন এল নিনোর এই প্রভাবটা হলো যে, যেহেতু জলীয়বাষ্পের হার কমে যায় বঙ্গোপসাগরের, বাষ্পায়নের হার, সেখানে কম জলীয়বাষ্প সমৃদ্ধ বাতাসের অনুপ্রবেশ ঘটবে বাংলাদেশে এবং বৃষ্টিপাত এই বর্ষাকালে কম হবে এবং গরমের অনুভূতির তীব্রতা থাকবে। কারণ আকাশে যদি মেঘমালা না থাকে, তাহলে সূর্যের উজ্জ্বল কিরণকাল বেশি পড়বে এবং দিনের ব্যাপ্তিকাল তো বেশি থাকে এখন। সেই কারণে দেখবেন যে এই বর্ষাকালে গরমের অনুভূতির তীব্রতা বেশি থাকবে এবং আমরা মার্চ এপ্রিল মাসেই শুধু তাপপ্রবাহ এখন পেয়ে থাকি না, আমরা বর্ষাকালে জুন মাসে, ইভেন জুলাই মাসেও আমরা তাপপ্রবাহ পেয়ে থাকি। আগস্ট এবং সেপ্টেম্বর পর্যন্ত এই যে এক্সট্রিম টেম্পারেচার কন্ডিশন, অর্থাৎ তাপপ্রবাহের মতো চরম ভাবাপন্ন একটা সিস্টেম, সেটি মার্চ এপ্রিল মে থেকে বর্ষাকালের দিকে যে ধাবিত হয়েছে, বিস্তার লাভ করেছে, এটা কিন্তু জলবায়ু পরিবর্তনজনিত এই যে গ্লোবাল ওয়ার্মিং, তার ছোঁয়া কিন্তু বাংলাদেশেও লেগেছে। এবং আপনাকে যেটা বলতেছিলাম, সেই কারণে আমরা বলেছিলাম যে এইবার এই এল নিনোর প্রভাব এবং লোকাল অনেকগুলো কারণে, এই যে আপনাকে পার্মানেন্ট সিস্টেম এবং ট্রানজিয়েন্ট সিস্টেমের কথা বললাম, এই দুই কারণে বর্ষাকালে এইবার বৃষ্টিপাত স্বাভাবিক অপেক্ষা কিছুটা কম হবে। তবে স্বল্প সময়ে ভারী বৃষ্টিপাত সংগঠনের প্রবণতা বৃদ্ধি পেয়েছে বাংলাদেশে। যেমন এই যে গত ইভেন্ট 5 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত সারা বাংলাদেশে যে ভারী বৃষ্টিপাত হয়েছে, বিশেষ করে হাই প্রোন জোন বৃষ্টিপাতের ছিল দেশের দক্ষিণ পূর্বাঞ্চল। এবং এটা কিন্তু আমি শুরুতে বলছিলাম যে স্বল্প সময়ে অধিক বৃষ্টিপাত, এটা কি শুধুই কি সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাব, নাকি জলবায়ু পরিবর্তনের ছোঁয়া এখানেও আসলে পড়েছে? আপনি যেটা বলছিলেন যে ঠিক আছে, ক্লাইমেট ফোর্সিং এর সাথে একটি সম্পর্ক রয়েছে। এই ক্লাইমেট ফোর্সিং অর্থাৎ এল নিনো যেহেতু শক্তিশালী অবস্থায় আছে, এর একটা পরোক্ষ এবং প্রত্যক্ষ প্রভাব রয়েছে। পাশাপাশি আপনারা জানেন তো এখন বর্ষাকালে কিন্তু এইরকম মৌসুমী বায়ু সক্রিয় যদি থাকে, তখন অথবা বঙ্গোপসাগরে বায়ুচাপের যদি আধিক্য থাকে, তখন বাংলাদেশে ব্যাপক বৃষ্টিপাত সংঘটিত হয় এবং স্বল্প সময়ে ভারী বৃষ্টিপাত সংঘটিত হয়। আমাদের যে বৃষ্টিপাত, তার অনেকগুলো ক্যাটাগরি রয়েছে: হালকা বৃষ্টি, মাঝারি বৃষ্টি, মাঝারি ধরনের ভারী এবং অতি ভারী বৃষ্টি। কিন্তু পরিলক্ষিত হয়েছে, দেখবেন যে এইবার যে সিস্টেম 5 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত যে
বৃষ্টিপাত হলো। এই বৃষ্টিপাত শুধু যে দক্ষিণ পূর্বাঞ্চলে হয়েছে তা না, সারা বাংলাদেশে বৃষ্টিপাতের তীব্রতা ছিল, কিন্তু চট্টগ্রাম এবং সিলেটে বৃষ্টিপাতের প্যাটার্ন একটু অন্য ধরনের। কারণ এই দক্ষিণ পশ্চিম দিক থেকে পূবলি বাতাস যখন চট্টগ্রামের দিকে যায়, তখন চট্টগ্রামের পাহাড়ি এলাকায় বাধাপ্রাপ্ত হয়ে ঊর্ধ্বগমন ঘটে এবং ওই সব এলাকায় সারি সারি মেঘমালা তৈরি হয়ে ব্যাপক বৃষ্টিপাত সংঘটিত হয়। একে শৈলক্ষেপ বৃষ্টিপাত বলে। এবং এই বৃষ্টিপাতের ফলে আপনি তো জানেন যে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধস হয়েছে, এবং অনেক প্রাণহানি ঘটেছে। কারণ আপনি দেখুন, এই যে চট্টগ্রাম আবার ডাটা স্কারসিটি রিজন, আমাদের আবহাওয়া অফিসের যে স্টেশন সেটি টেকনাফে রয়েছে একটি স্টেশন, আমাদের কক্সবাজারে রয়েছে একটি স্টেশন এবং বান্দরবানে রয়েছে, এবং অন্যান্য সংগঠনের অনেকগুলো অটোমেটিক ওয়েদার স্টেশন রয়েছে। সুতরাং গাণিতিক মডেল ভিত্তিক যে পূর্বাভাস দিয়ে থাকি, সেই মডেলগুলো সাধারণত অরোগ্রাফিক রেইনফল প্রেডিকশন করতে অনেক সময় আন্ডার এস্টিমেট করে। অর্থাৎ গাণিতিক মডেল যে প্রেডিকশন করে সেখানে বাস্তবে তার চেয়ে কম বৃষ্টিপাত সে প্রেডিক্ট করে। সেই জন্য মডেলের বায়াস কারেকশন এবং অন্যান্য পর্যবেক্ষণ ব্যবস্থার সাথে সমন্বয় করে যখন আমরা ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছিলাম, কিন্তু অ্যাডভান্স 72 ঘন্টা আগে। সুতরাং গাণিতিক মডেলের উৎকর্ষ সাধিত হয়েছে। এখন কিন্তু খুব সুন্দরভাবেই কোথায়, কখন, কোন সময় হাই প্রোন এরিয়ায় অথবা পোটেনশিয়াল জোন, হাই জোন অফ রেইনফল অকারিং জোন কোনটি, সেটি ভালোভাবেই প্রেডিক্ট করতে পারে। এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর উন্নত বিশ্বের মতো যেসব গাণিতিক মডেল ব্যবহার করে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর অপারেশনালি ওয়েদার রিসার্চ অ্যান্ড ফোরকাস্টিং মডেল, এবং আমরা কিন্তু ইসিএমডব্লিউ অথবা ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ফোরকাস্টের মতো গ্লোবাল মডেল আউটপুটের হাই রেজলিউশন মডেলের আউটপুটও আমরা পেয়ে থাকি। সুতরাং সেগুলো ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আমরা ফোরকাস্টিং সুচারুভাবে করে যাচ্ছে। শেখ মোহাম্মদ মেহেদী হাসান, ফোরকাস্টিং হচ্ছে, ফোরকাস্টিং হয়তো আবহাওয়া অধিদপ্তর থেকে আমরা পাচ্ছিও, কিন্তু যেটা শুরুতে আমরা শুনছিলাম যে প্রপারলি আসলে জনগণের কাছে বা যেভাবে প্রিকশন নেওয়া দরকার সেই অথরিটির কাছে সেগুলো যাচ্ছে না। যে বিষয়টা এখন জানতে চাচ্ছি আপনার কাছে একজন নগর পরিকল্পনাবিদ হিসেবে, ড্রেনেজ ব্যবস্থা, খাল খনন এবং অপরিকল্পিত নগরায়ন, যেহেতু আমরা জানলাম যে আগামী 2 মাসে বা প্রেডিকশন বোঝাচ্ছে আবারও অধিক মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এই ড্রেনেজ ব্যবস্থা, খাল দখল, অপরিকল্পিত নগরায়ন কতটা দায়ী এই জলাবদ্ধতার জন্য, আর এটা থেকে উত্তরণের জন্য কি ধরনের সংস্কার প্রয়োজন, এই বিষয়টি যদি একটু বলতেন। ধন্যবাদ। দেখুন, আমার সহ-আলোচক বললেন যে গাণিতিক মডেলের উৎকর্ষতা সাধন হয়েছে এবং যে ক্যালকুলেশনগুলো আসে সেটা নেয়ার পারফেক্ট এক ধরনের ক্যালকুলেশন পর্যায়ে আমরা চলে গিয়েছি। তাহলে আমরা যদি এই ক্যালকুলেশনের উপর ভিত্তি করে আমাদের শহরগুলো, অঞ্চলগুলো পরিকল্পনা করতাম যে আসলে আমার বর্ষা মৌসুমে কী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে, কী পরিমাণ পানি আসবে, সেই পানিটা আমি কিভাবে ব্যবস্থাপনা করব, তাহলে কিন্তু আমরা সমাধানের পথ পেয়ে যেতাম। অবশ্যই এটা অপরিকল্পিত নগরায়নের কারণে, অপরিকল্পিত অবকাঠামো উন্নয়নের কারণে জলাবদ্ধতাগুলো সৃষ্টি হয়। এটা নিয়ে বিতর্কের কোনো অবকাশ নাই এবং এটা নিয়ে খুব বেশি ব্যাখ্যা আলোচনারও কোনো অবকাশ বা প্রয়োজন আছে বলে মনে করি না। খুব সহজভাবেই বলা যায় যে অপরিকল্পিত নগরায়ন এবং অপরিকল্পিত অবকাঠামোর কারণে এই জলাবদ্ধতাগুলো হয়। কারণ পানি যেদিক দিয়ে গড়িয়ে যাবে, সেই গড়ানোর জায়গায় যদি আমি অবকাঠামো নির্মাণ করি, ভুল ল্যান্ড ইউজ প্ল্যানিংয়ের ডিরেকশন ফলো করে যদি আমি ভুল জায়গায় ভুল জিনিস তৈরি করি বা সঠিক জায়গায় ভুল জিনিস তৈরি করি, আবার সঠিক জায়গায় যদি সঠিক জিনিস তৈরি না করে আমি অপরিকল্পিতভাবে শহরের এক্সপানশন করি, তাহলে তো জলাবদ্ধতা হবেই। শহরের এক্সপানশন এরিয়া, গ্রাম অঞ্চল, এই টোটাল এলাকা অপরিকল্পিত উন্নয়নের কারণেই এই জলাবদ্ধতাগুলো হয়। আপনি এখন প্রশ্ন করেছেন যে যেহেতু আগামী সপ্তাহে বা তার পরবর্তীতেও বা আগামী মাস, 1.5-2 মাস 3 মাস আমাদের বর্ষাকাল থাকছে, এখন আমাদের করণীয় কী? করণীয় ইমিডিয়েটলি যেটা করা দরকার সেটা হচ্ছে যে আমাদের যে পাম্পিং স্টেশনগুলো আছে, সবগুলো পাম্পিং স্টেশন সচল আছে। এই যে গত 11-12 জুলাই যে অস্বাভাবিক একটা অবস্থা তৈরি হলো, সবগুলো পাম্প কি ঠিকঠাক মতো কার্যক্ষম ছিল কিনা, ঠিকঠাক মতো পারফর্ম করতে পারলো কিনা, ইমিডিয়েট একটা টেকনিক্যাল অডিট হওয়া দরকার। এবং আমাদের যে আউটফলগুলো আছে, যে আউটফলগুলোর মাধ্যমে আমাদের নদীতে পানি যাচ্ছে, সেই আউটফলগুলো ক্লিয়ার আছে কিনা, এটা আমাদের ইমিডিয়েটলি দেখা দরকার।
এবং ঢাকা শহরের আজকে পর্যন্ত কিন্তু অনেক জায়গায় পানি নামে নাই, মানে বেশ কিছু হটস্পট আছে। ওই এলাকাগুলো কেন হটস্পট, পানি কেন ট্র্যাপ করে রাখছে, এগুলো একটু খুব কুইক পর্যালোচনা করে আমাদের ইমিডিয়েটলি কর্মসূচি নেওয়া দরকার। একটা বড় অংশ দেখতে পাবেন যে আমাদের অধিকাংশ ড্রেন এবং ক্যানেলগুলো আমরা আবর্জনা, প্লাস্টিক এগুলো দিয়ে ভরে ফেলেছি। এখন যতই আপনি আপনার আউটফল নিয়ে ব্যস্ত থাকেন, পাম্পিং করেন, কিন্তু আপনাদের পানি গড়ানোর জায়গা যদি আপনি প্লাস্টিক দিয়ে, আবর্জনা দিয়ে বন্ধ করে ফেলেন, তাহলে তো আপনার এই পানি ট্র্যাপ হবেই এবং হটস্পট ভিত্তিক যে জলাবদ্ধতা সেটা তৈরি হবেই। সুতরাং আমাদের ইমিডিয়েটলি এই কাজগুলো, যেটা বললাম যে আমাদের একটা অডিট হওয়া উচিত, আমাদের যে পাম্পিং স্টেশনগুলো সেটার পারফরমেন্স কেমন ছিল, মানে 11-12 তারিখে এটার পারফরমেন্স কেমন ছিল, এটা কি 80% অ্যাভাব ক্যাপাসিটিতে রান করেছে কিনা, বা এখানে অপারেশন মেনটেন্যান্স জনিত কোনো জটিলতা আছে কিনা সেটা আমাদের এখন দেখা উচিত। আউটফলগুলো ক্লিয়ার কিনা, ড্রেনগুলো আউটফলের সাথে কানেক্ট হচ্ছে কিনা, এবং আমাদের যে হটস্পটগুলো তৈরি হয়েছে এবং আমাদের ক্লিনিং কার্যক্রম, আমাদের ইমিডিয়েটলি এই কর্মসূচিগুলো নেওয়া উচিত। আমাদের একেবারেই 1 সপ্তাহের ভিতরে এটা করে ফেলা উচিত। এরপরে এটা মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী কর্মসূচি কথা বলতে চাই। মধ্যমেয়াদী আমাদের যে কাজগুলো করা দরকার সেটা হচ্ছে যে আমাদের টোটাল ড্রেনেজ সিস্টেমের একটা ডিজিটাল ডেটাবেস আমাদের থাকা দরকার। এইটা খণ্ডিত আকারে আছে বলছি যে কারণে, আগে তো এই বিষয়টা হচ্ছে ওয়াসা দেখভাল করত, এখন এটাকে ঢাকা সিটি কর্পোরেশন উত্তর এবং দক্ষিণের কাছে ন্যস্ত করা হয়েছে। দেখুন, ওয়াসা ঠিক মতো পারুক বা না পারুক, তাদের তো একটা কারিগরি টিম ছিল যারা এটা ম্যানেজ করতো। ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশন ন্যস্ত করার পরে কিন্তু তাদের লোকবল বাড়ে নাই, আগের অর্গানোগ্রাম দিয়ে কিন্তু এই নতুন কর্মযজ্ঞ তাদের উপরে চাপানো হয়েছে এবং তারা এটা ঠিকঠাক মতো ম্যানেজ করতে পারছে না, হিমশিম খাচ্ছে। কারণ তাদের তো আগে থেকেই প্রচুর কাজ ছিল, সেই কাজের সাথে অতিরিক্ত একটা বাড়তি কাজ যোগ হয়েছে, কিন্তু কোনো লোকবল বাড়ায় নাই। এই গলতটা কিন্তু আছে। এখন আমাদের এই ডেটাবেস সিস্টেমটা, এখন আমাদের ড্রোন আছে, সফিস্টিকেটেড টেকনোলজি আছে, জিআইএস দিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আমাদের এই ডেটাবেস সিস্টেমটা তৈরি করে ফেলা উচিত এবং সারা বছর আমাদের অপারেশন মেনটেন্যান্স ব্যবস্থা নেওয়া উচিত। বাট বর্ষার আগে আমাদের ক্লিনিংটা ঠিকঠাক মতো হলো কিনা এটা একেবারে খুব স্ট্রিক্টলি এইটা বাস্তবায়ন করা উচিত, যে বর্ষার আগে আমার প্রত্যেকটা ড্রেন, মানে ড্রেনেজ সিস্টেমটা ফাংশনিং প্রপারলি ফাংশন কিনা এটা আমাদের ম্যানেজ করা উচিত। এবং আমাদের ড্যাপের যে প্রস্তাবনাগুলো আছে, আমাদের রিটেনশন এরিয়াগুলো পুনরুদ্ধার করে এটাকে ডেভেলপমেন্ট করা উচিত। এবং এইটা স্বাভাবিকভাবে মনে হতে পারে যে অনেক খরচের ব্যাপার আছে, এখন খরচ না করে তো উপায় নাই। আবার এই এলাকাগুলো কিন্তু আপনার বিভিন্ন রকম ইনোভেটিভ আইডিয়াস দিয়ে ডেভেলপ করা সম্ভব। যদি কোনো রিটেনশন এরিয়া, যদি হাতিরঝিলের উদাহরণ হিসেবে চিন্তা করি, ঢাকার অন্য কোনো লোকেশনে আমরা এরকম একটা রিটেনশন এরিয়া ডেভেলপ করতে চাই, সেই এলাকার আশেপাশের যে ল্যান্ডগুলো আছে সেই ল্যান্ড সহ যদি আমরা একটা সমন্বিত উদ্যোগ নেই, সমন্বিত পরিকল্পনা নেই, সেই ল্যান্ড এরিয়াগুলোতে যদি আমি চমৎকার অ্যাপার্টমেন্ট হাউজিং করি, অনেক বেশি দামে বিক্রি হবে। কারণ আপনার যে রিটেনশন এরিয়ার যে পরিবেশ তৈরি হবে সেখানে কিন্তু লোকজন যে বসবাস করতে চাইবে এবং এখানে সরকার একটা উদ্যোগী হয়ে ভূমিকা পালন করবে। এখানে কিন্তু আমাদের অনেক ভালো ভালো রিয়েল এস্টেট কোম্পানি বাংলাদেশে এখন আছে, তারাও কিন্তু ইনভেস্ট করতে চাইবে, কারণ এই জায়গাটা ইনভেস্ট করলে তারা অনেক বেশি দামে অ্যাপার্টমেন্ট বিক্রি করতে পারবে। তাহলে সরকারি বেসরকারি উদ্যোগে যদি আমরা এই রিটেনশন এরিয়াগুলোকে সমন্বিত উন্নয়ন করি, শুধুমাত্র আমার ওই পুকুর না, মানে এটা সমন্বিত একটা কনসেপ্ট নিয়ে যদি আমরা রিডেভেলপমেন্টের চিন্তা করি, তাহলে কিন্তু ইনভেস্টমেন্টের টাকাও একটা পরিকল্পনা ছিল, কিন্তু কল্যাণপুর এরিয়া কি ঘিরে একটা, হ্যাঁ, কিন্তু এখন তো আমরা দেখতে পাচ্ছি না। এবং এই কল্যাণপুরের ওই পরিকল্পনার পরে কিন্তু 3টা সরকার পরিবর্তন হয়ে গেছে, সেটা সেই পরিকল্পনার মধ্যেই রয়ে গেছে। 3টা সরকার পরিবর্তন হয়ে গেছে, 3জন মেয়র চলে গিয়েছেন, কিন্তু সেটা আরো বেশি গতি কমে গিয়েছে আর কি। হ্যাঁ, তখন ওই এলাকার যদি সামগ্রিক আমরা যে কম্প্রিহেন্সিভ ডেভেলপমেন্ট সেটা যদি করি, তাহলে কিন্তু প্রজেক্টের যে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট সেটাও কিন্তু অনেক কমে যাবে এবং লং টার্ম ওখানে পানি ব্যবস্থাপনাও ঠিক থাকবে এবং টোটাল এলাকার লিভেবিলিটি এনশিওর করা সম্ভব হবে। সুতরাং আমরা লিনিয়ার যে কোনো একটা সেক্টর ভিত্তিক চিন্তা না করে যদি আমরা কম্প্রিহেন্সিভ উদ্যোগী হয়ে এই রিটেনশন এরিয়াগুলো তৈরি করি, ডেভেলপ করি, তাহলে পানি ধরে রাখার জন্য যেমন একটা সংস্থান হবে, টোটাল এলাকার যে ডেভেলপমেন্ট, সেটা আমি আবাসিক বলি, কমার্শিয়াল বলি, সেটার একটা সুশৃঙ্খল ডেভেলপমেন্ট করা সম্ভব এবং পানির একটা সিস্টেম তৈরি করে আমরা সেটা ব্যবস্থাপনা আনতে পারবো। এবং আরবান প্ল্যানিং এবং
স্টর্ম ওয়াটার ম্যানেজমেন্ট, ওয়েস্ট ম্যানেজমেন্ট, এই বিষয়গুলো কম্প্রিহেন্সিভভাবে চিন্তা করে আমাদের কর্মসূচি গ্রহণ করতে হবে। একটা দুর্বলতা হচ্ছে আমাদের যে আলোচনাটা কম হয় বা যে জায়গাটায় আমরা পিছিয়ে আছি, প্রাতিষ্ঠানিক উন্নয়ন। দেখেন, রাজনৈতিক কারণে একটা শহরকে দুইটা ভাগে ভাগ করে ফেলে এখন দুইজন মেয়রের নিয়ে আমরা দুইটা নির্বাচন করছি আর কি। আমাদের এই জলাবদ্ধতা কি সেই বর্ডার মেনে জলাবদ্ধতা হচ্ছে, নাকি বর্ডার মেনে হচ্ছে আমাদের আবর্জনা ব্যবস্থাপনা হচ্ছে, নাকি বর্ডার মেনে পানি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে? এটা তো একটা শহরকে আমরা আর্টিফিশিয়ালি দুইটা ভাগে ভাগ করে দুইজন মেয়রকে নিয়ে আমরা দুইজন মেয়র দেখেন, দুইজন প্রশাসক দেখেন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু ওনারা অসহায় অবস্থায় আছেন। তা আমরা এই আমাদের যে মেগা সিটি ঢাকা শহর, এইটার পরিচালন ব্যবস্থা কেমন হবে, এই জায়গায় নতুনত্ব আনতে হবে। গত 54-55 বছরের যে প্রতিষ্ঠান শহরের আজকের এই অবস্থা নিয়ে এসেছে, আমাদের ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিটের যে প্রতিবেদন, প্রতি বছর র্যাঙ্কিংয়ে আমরা যে অবস্থানে আসছি, এই রেজাল্টটা দিয়েছে হচ্ছে আমাদের বর্তমান প্রতিষ্ঠানগুলোই, তাই না? তার মানে বর্তমান প্রাতিষ্ঠানিক কাঠামো যদি ঢেলে না সাজাই, তাহলে এই প্রবলেম সলভ করা যাবে না। এই আলোচনাটা কম হচ্ছে। আমরা জানি যে যখন রাজনৈতিক সরকার থাকে তখন এক ধরনের আলোচনা হয়, যখন রাজনৈতিক সরকার থাকে না তখন রিফর্ম নিয়ে বেশি আলোচনা হয়, কিন্তু রিফর্ম হয় না। এখন বর্তমান সরকারের কিন্তু অনেক কমিটমেন্ট আছে, ওনারা বলেছেন রিফর্ম করবেন। দেখেন, আমাদের স্থানীয় সরকার কমিশনের যে রিপোর্টটা ছিল ইন্টারিম গভর্নমেন্টের সময়, সেটা কিন্তু ঐক্যমত্য কমিশনের কোনো এজেন্ডাও ছিল না, এবং এখনো কিন্তু এজেন্ডা ছিল না। এজেন্ডা ভিন্ন জিনিস এসেছে, মানে রিপোর্টটা ছিল, কিছু আলোচনা হয়েছে, সেই রিপোর্টটাও কিন্তু আপনার কম্প্রিহেন্সিভ ওয়েতে হয় নাই, স্টেক হোল্ডার সাথে কনসালটেশন হয় নাই, এবং ওই রিপোর্টের উপর ভিত্তি করেও যদি এখন ওই রিপোর্টকে এনহ্যান্স করা যায়, পার্লামেন্টে যদি সর্বদলীয় একটা কমিটি গঠন করা যায়, সেখানে পেশাজীবীদের অন্তর্ভুক্ত করা যায়, করে আমাদের এই নগর ব্যবস্থাপনার প্রাতিষ্ঠানিক রূপরেখা কি হবে নতুন করে ঢেলে সাজানো না যায়, তাহলে কিন্তু আমাদের আলটিমেটলি এই সমস্যার সমাধান হবে না। আমি রিপিট করছি, গত স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত, বা রাজুক প্রতিষ্ঠা হয়েছে প্রায় 60-এর দশকে, এই রাজুক যদি বর্তমান ঢাকা শহরকে উপহার দেয়, এই রাজুক দিয়ে আমি কিভাবে আগামী দিনের আমার তিলোত্তমা ঢাকা করব? তার মানে এই প্রতিষ্ঠানগুলো ফেল করেছে। যে ঢঙে প্রতিষ্ঠানগুলো চলছে, রাজুক, সিটি কর্পোরেশন, পানি উন্নয়ন বোর্ড, এই একই ঢঙে যদি কাজ হয়, হয়তো নির্বাচন হলে কি হবে, নতুন একজন মেয়র আসবে, কিন্তু তার কর্মকর্তা কর্মচারী কার্যক্রম একইভাবে চলবে। তার মানে এই জায়গাগুলো যদি চেঞ্জ না করে প্রকল্প নেওয়া হয়, হয়তো প্রকল্পের কিছু কম বেশি গতি আসবে, কিন্তু আলটিমেটলি আমাদের যে দীর্ঘমেয়াদী সমস্যা ছিল, সেই সমস্যার ঘোর জালেই আমরা ঘুরপাক খেতে থাকবো আর কি। ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক, এখন যে বিষয় নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে অতি বৃষ্টিপাতের জন্য যে জলাবদ্ধতা হোক আর যে সমস্যাগুলো আমরা ফেস করছি, সামনেতেও বন্যার মৌসুম রয়েছে এবং এখন কিছু কিছু জায়গায় আগাম বন্যা হচ্ছে। সেক্ষেত্রে কি প্রিকশন নেওয়া দরকার এবং সারা দেশব্যাপী কি আবহাওয়া দপ্তরের কি প্রেডিকশন রয়েছে বন্যা মোকাবেলায়? দেখুন, আপনাকে ধন্যবাদ। বিনয়ের সাথে জানাচ্ছি যে আমরা কিন্তু বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বন্যার পূর্বাভাস দেয় না, এই জন্য আলাদা অর্গান রয়েছে, ফ্লাড ফোরকাস্টিং অ্যান্ড ওয়ার্নিং সেন্টার, এটি পানি উন্নয়ন বোর্ডের সাথে সম্পৃক্ত। তারপরও আমরা ভারী বর্ষণের যে সতর্কবার্তা, সেটা কিন্তু আমরা এফএফডব্লিউর সাথে সবসময় সমন্বয় করি, এবং তারা যে গাণিতিক মডেল পরিচালনা করে তার ইনপুট কিন্তু ভারী বৃষ্টিপাত, এবং এর ব্যাকগ্রাউন্ডে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের রোল রয়েছে। তো এখন দেখুন, মূল বিষয় হলো যে বাংলাদেশে যে অস্থায়ী জলাবদ্ধতা অথবা আকস্মিক বন্যা এবং ভারী বৃষ্টিপাত ওতপ্রোতভাবে জড়িত। শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ বৃষ্টিপাতই কিন্তু জড়িত না, কারণ উজনে যদি বৃষ্টিপাত হয়, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম এইসব অঞ্চলে বৃষ্টিপাত হলে, অর্থাৎ বাংলাদেশে উপরের দিকের যে উজান বলি আমরা, সেখানকার এলিভেশন একটা বেশি, ওদিকে বৃষ্টি হলে সে আলটিমেটলি গড়িয়ে বাংলাদেশেই আসবে। এখন বাংলাদেশের নাব্যতা, খাল খনন কর্মসূচি সরকার খুব জোরালোভাবে করে যাচ্ছে, কিন্তু এখনই তো সেইটা সুচারুভাবে সম্পন্ন করতে পারেনি। যেই যে নদীর নাব্যতা এবং খাল খনন কর্মসূচি এবং লোকাল ওয়াটার রিজার্ভার যদি পুনরুদ্ধার করতে পারে, তাহলে এই যে আকস্মিক বন্যার কথা বললেন, অস্থায়ী জলবদ্ধতার কথা বললাম, এগুলো থেকে পরিত্রাণ পাওয়া যাবে। তবে আমার ফোকাস অন্য একটা জায়গায়, সেটা হলো দেখেন, মানুষ এখন আর শুধু যে আবহাওয়ার পূর্বাভাস, হ্যাজার্ড বেস পূর্বাভাস চায় না। এই পূর্বাভাস কি ঘটাবে, ধরেন ভারী বৃষ্টিপাত হলো, এই বৃষ্টিপাত বিভিন্ন সেক্টর স্পেসিফিক কি ঘটাতে পারে, কি বিরূপ প্রভাব পড়তে পারে, সেই ইনফরমেশন জানতে চায়। একে বলা হয় ইমপ্যাক্ট বেস ফোরকাস্টিং অথবা প্রভাব ভিত্তিক পূর্বাভাস। এখন
এই প্রভাব ভিত্তিক পূর্বাভাস আমরা সুচারুভাবে দিতে এখনও কিছুটা বেগ পেতে হচ্ছে, এবং আমরা যেহেতু এটা মাল্টি সেক্টর অ্যাপ্রোচ, সকলের দায়িত্বকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তার মাথায় নিতে পারে না। যেমন আপনাকে একটু বলি, যেমন এগ্রিকালচার সেক্টরের ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত কী প্রভাব বিস্তার করবে, সেক্ষেত্রে ক্রপ ওয়াইজ ধরেন ধানের ক্ষেত্রে, গমের ক্ষেত্রে, আলুর ক্ষেত্রে অথবা আম চাষির ক্ষেত্রে এই ভারী বৃষ্টিপাত কী প্রভাব ফেলবে বা যে কোনো সিস্টেম কী প্রভাব ফেলবে, সেটা একজন আবহাওয়াবিদ হিসেবে জানার কথা নয়। সেই জন্য আমরা সবসময় বলে আসছি এবং বলবো যে সকল সেক্টরকে সমন্বয় করে বিএমডির স্টেক হোল্ডার কিন্তু সবাই, এমন কোনো সেক্টর নাই ব্যক্তি হইতে সকল প্রতিষ্ঠান, গবেষণা প্রতিষ্ঠান, উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান এবং সকল মিনিস্ট্রি দপ্তর সবাই কানেক্টেড। সুতরাং আমরা যদি এইরকম একটা প্ল্যাটফর্ম গঠন করতে পারি, একে বলা হয় কমন প্ল্যাটফর্ম। ধরেন আমরা ফোরকাস্ট তৈরি করলাম, আমরা ফোরকাস্টটা কমন প্ল্যাটফর্মে সেন্ড করে দিলাম। এখন কমন প্ল্যাটফর্ম এগ্রিকালচার সেক্টর, পাওয়ার সেক্টর অথবা ফিশারিজ সেক্টর, তারা তো জানে যে এই ভারী বৃষ্টিপাতে কি ঘটবে। সুতরাং তারা ওই ফোরকাস্টের সাথে তাদের স্ব চ্যানেলে যদি অ্যাডভাইজারি অ্যাড করে তাদের চ্যানেলে ডিসেমিনেশন করে, তাহলে এই যে ইম্প্যাক্ট বেস ফোরকাস্টিং চালু করা সম্ভব হবে, যার বেনিফিট পাবে প্রত্যেকটা মানুষ। তাছাড়া আর্লি ওয়ার্নিং ফর অল, আমরা তো যেহেতু ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশনের সদস্য, তাদের স্ট্যান্ডার্ডটি আমাদের মেনটেন করতে হয়। তাদের একটি এখন বিষয় রয়েছে যে লাস্ট মাইল পর্যন্ত আর্লি ওয়ার্নিং পৌঁছতে হবে, এবং এটি 2027 সালের মধ্যে পৌঁছানোর একটা গ্লোবাল একটা রূপরেখা কিন্তু তারা দিয়ে দিয়েছে। আমরা সেই আলোকে কাজ করে যাচ্ছি। কিন্তু বাংলাদেশের সেক্টর স্পেসিফিক কোনো ডাটা, ওয়েল অর্গানাইজড ডেটা নাই। সেই ডেটা যদি না থাকে, তাহলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পক্ষে ইম্প্যাক্ট বেস ফোরকাস্টিং চালু করা, মাল্টি সেক্টর অ্যাপ্রোচকে নিজের ঘাড়ে নেওয়ার মতো সক্ষমতা এখন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর নেই। সেজন্য আপনাদেরকে আমরা বললাম যে কমন প্ল্যাটফর্ম তৈরি করার এই যে রূপরেখা যত দ্রুত করা সম্ভব, ইন্টিগ্রেশনটা জোরালো হবে। দরকার কমন অ্যালার্ট প্রোটোকল। আমরা একটা আর্লি ওয়ার্নিং দিলাম, সকল সেক্টর পেয়ে গেল, এবং আপনারা জানেন গত সপ্তাহে আমরা কমন অ্যালার্ট প্রোটোকল চালু করেছি। আমরা কালার কোডেড ফোরকাস্ট চালু করেছি, কারণ আমাদের স্বাক্ষর জ্ঞানহীন লোকও আছে, আবার উচ্চশিক্ষিত লোক আছে। সুতরাং সকলের বোধগম্য পূর্বাভাস যাতে বুঝতে পারে, সেজন্য আমরা কিন্তু উপজেলা বেসড পূর্বাভাস চালু করেছি, আমরা কালার কোডেড ফোরকাস্ট চালু করেছি, এবং লিমিটেড ওয়ে আমরা কিন্তু আমাদের সক্ষমতা অনুযায়ী আমরা ইম্প্যাক্ট বেস ফোরকাস্টিং অর্থাৎ প্রভাব ভিত্তিক পূর্বাভাস আমরা চালু করেছি। কিন্তু আমাদের দরকার কি সকলের সাথে ইন্টিগ্রেশন, কারণ আমরা মনে করি যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সকলেই স্টেক হোল্ডার। সুতরাং সকল অংশীজনের সাথে যদি ইন্টিগ্রেশন সম্ভব, কোঅর্ডিনেশন যদি করতে পারি এবং কোঅপারেশন যদি জোরদার করতে পারি, ন্যাশনাল একে বলা হয় NFCS অর্থাৎ ন্যাশনাল ফ্রেমওয়ার্ক ফর ক্লাইমেট সার্ভিসেস, আমরা যদি চালু করতে পারি, আমি মনে করি সেক্টর স্পেসিফিক বা সোসাইটাল যে বেনিফিট তা খুব শক্তিশালী অবস্থায় যেতে পারে, এবং সেটা যদি আমরা করতে পারি আমাদের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং সাস্টেন করবে বলে আমরা বিশ্বাস করি। যে বিষয়টি এই অতিবৃষ্টির সাথে আসছে, পাহাড়ি দুর্যোগ, যেটা অর্থাৎ পাহাড় ধসের কারণেও বেশ কিছু আমাদের যে প্রাণহানি ঘটেছে, শেখ মোহাম্মদ মেহেদী হাসান, এই বিষয়টা কি আসলে পাহাড়ি ধস যেটা হচ্ছে সেক্ষেত্রে প্রতি বছরই কিন্তু ভিন্ন প্রিকশন নেওয়া হচ্ছে, যখন পাহাড় ধস হয় তারপর এটা অ্যাক্টিভ হয় আবার সেটা আগের অবস্থায় চলে যায়, সেক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগ বা প্রশাসনিক ব্যবস্থাকে কিভাবে ঢেলে সাজালে এটা থেকে বের হওয়া যায়? মানে অ্যাকচুয়ালি পাহাড়ি ধস তো হবেই, ন্যাচারাল ক্যালামিটিস থাকলে পাহাড়ি ধস হবেই, সেক্ষেত্রে সেই জায়গা থেকে কিভাবে প্রিকশন নেওয়া উচিত বলে আসলে আমাকে এখানে একটু আপনি বলবেনই, কিন্তু আমার 1 মিনিট একটু বলা দরকার এখানে, যেহেতু এটি ভারী বৃষ্টিপাতের সাথে সম্পৃক্ত। এবং আমরা কিন্তু বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, তাছাড়া ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন UNDP এবং কারিটাস এবং সেভ দ্য চিলড্রেন এবং রাইমস নামক একটি সংগঠন আছে, আমরা কিন্তু সমন্বিতভাবে আমরা লিউজ বলি, অর্থাৎ ল্যান্ডস্লাইড আর্লি ওয়ার্নিং সিস্টেম ব্যবস্থা চালু করেছি। আগে মানুষ আলাদা আলাদাভাবে এই ভারী বৃষ্টিপাতের ফলে কোথায় ভূমিধস হতে পারে আলাদা আলাদাভাবে বিভিন্ন লোকজন করত। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের নেতৃত্বে আমরা একে লিউজ বলি, অথবা আমরা বলি যে ল্যান্ডস্লাইড আর্লি ওয়ার্নিং সিস্টেম চালু করেছি। সকল হটস্পট কোন জায়গায় ভূমিধস হতে পারে ভারী বৃষ্টিপাতজনিত কারণে, সেই হটস্পটগুলো চিহ্নিত করা হয়েছে এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর
হটস্পটের অ্যালার্ট মেসেজ দিয়ে থাকি আমরা ল্যান্ডস্লাইডের জন্য কিন্তু স্পেশাল বুলেটিন দিয়ে থাকি যে কোন এলাকায় কখন ল্যান্ডস্লাইড হতে পারে, এবং কালার কোডেড ফোরকাস্টের মধ্যে বিশেষ করে চট্টগ্রামের হিল ট্র্যাক্সে কিন্তু আমরা এই ল্যান্ডস্লাইড বুলেটিন দেওয়ার ব্যবস্থা করেছি। আমাদের উদ্দেশ্য হলো যে এই যে ভূমিধসের কারণে চট্টগ্রামের পার্বত্য এলাকা, শুধু কক্সবাজার চট্টগ্রাম না, খাগড়াছড়ি রাঙ্গামাটি সব জায়গায় আমরা এটাকে স্কেল আপ করে কিভাবে এর উপকারভোগীর সংখ্যা বাড়ানো যায় এবং এই ভূমিধসে প্রতি বছর যে লোক মারা যায় তা কিভাবে কমানো যায়, সেজন্য বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সাথে যুগপৎ কাজ করে যাচ্ছে এবং আমরা এটাকে আরও টাইম অ্যান্ড লোকেশন স্পেসিফিক করার জন্য চেষ্টা করছি। কিন্তু ওই যে আপনাকে আগেই বললাম যে পাহাড়ি এলাকায় ওয়েল অর্গানাইজড সেক্টর স্পেসিফিক ডেটা নাই, সেই বিষয়টাই জানতে যাবো। এই জায়গাটায় আসলে আপনার টাইমটা একটু নিয়ে নিলাম। অফকোর্স আপনি ভালো একটা কন্ট্রিবিউশন নিয়ে এসেছেন, কিন্তু আমাদের মূল গ্যাপটা হচ্ছে রিস্ক কিন্তু অ্যাসেসমেন্ট হচ্ছে, কিন্তু রিস্ক ইনফর্মড ল্যান্ড ইউজ প্ল্যানিং এবং রিস্ক ইনফর্ম ইনফ্রাস্ট্রাকচার প্ল্যানিংটা হচ্ছে না। মানে আপনি হয়তো জানবেন যে আমাদের যে 3টা জেলা নিয়ে পার্বত্য চট্টগ্রাম এলাকা, এই পার্বত্য চট্টগ্রামের 3টা জেলা ভিত্তিক আঞ্চলিক কোনো পরিকল্পনা কিন্তু এখন পর্যন্ত কোনো সরকার উদ্যোগ নেয় নাই, করেও নাই। এটা মূলত হচ্ছে সিকিউরিটি জনিত কারণে সরকার নিতেও পারে নাই হয়তো, মানে এখানে যেহেতু অনেক সেন্সিটিভিটি আছে এই কারণে এই ধরনের কোনো পরিকল্পনা নেওয়া হয় নাই। এখন যদি কোনো পরিকল্পনা না থাকে, ল্যান্ড ইউজ প্ল্যান যদি না থাকে, কোথায় আমার বসতি হবে, কোথায় আমার অর্থনৈতিক কর্মকাণ্ড হবে, কোথায় আমি কৃষির জন্য রেখে দিব, কোথায় আমার জলাশয়ের জন্য থাকবে, কোন ডিপ ফরেস্টটাকে আমি একেবারে রিচ বায়োডাইভার্সিটির জন্য প্রোটেকশন করব, এই ধরনের কোনো ল্যান্ড ইউজ প্ল্যান আমার এখন পর্যন্ত নাই। যেহেতু নাই, যত্র লোকজন ঘর তুলছে, হয়তো ঝুঁকিপূর্ণ জায়গাতেই করছে। ওনারা যে হাই রিস্ক হটস্পট বের করেছেন ওখানে হয়তো কেউ ঘর বাড়ি করছে, ফলে ল্যান্ড স্লাইড হয়ে ওখানে দুর্যোগ হচ্ছে, অনেক ক্ষতিসাধন হচ্ছে, লোকজন মারা যাচ্ছে। মানে বেসিক জায়গাটাই ঠিক নাই। এখন এই জায়গাটা কিন্তু অন্য এলাকার তুলনায় আবার প্রাতিষ্ঠানিকভাবে ভালো। আমাদের চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের জন্য একটা মানে সেন্ট্রাল একটা বোর্ড আছে এবং একটা মন্ত্রণালয় ওখানে এই উন্নয়ন কর্তৃপক্ষ যেটা আর কি মানে টোটাল পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ নামে একটা কর্তৃপক্ষ আছে। অন্যান্য এলাকায় যেমন আপনার সেক্টর মিনিস্ট্রির সাথে আরেকটার কোঅর্ডিনেশন করার জটিলতা, এখানে কিন্তু ওই জটিলতাটা কম। আমরা যদি এই পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সেটার মাধ্যমে টোটাল এই 3টা জেলার একটা মহাপরিকল্পনা করি, ল্যান্ড ইউজ এবং ইনফ্রাস্ট্রাকচার, এই পরিকল্পনার মাধ্যমে যদি আমার অর্থনৈতিক কর্মকাণ্ড কোথায় হবে, সেটেলমেন্ট কোথায় হবে, আমি কৃষি জমি, তারপর হচ্ছে জলাভূমি, আমি বনভূমি কিভাবে রাখবো, সেই পরিকল্পনা মাফিক যদি আমি ওই এলাকাটাকে এখন থেকেই নিয়ন্ত্রণ না করি, তাহলে এটা আরও বেশি ভবিষ্যতে আরও বেশি দুর্যোগ হবে। তবে আশঙ্কার ব্যাপার হলো, আমি এখন একটু আমি যেহেতু বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সকে রিপ্রেজেন্ট করছি, আশঙ্কার ব্যাপার হলো এই কর্তৃপক্ষে কিন্তু একজনও পরিকল্পনাবিদ নাই। আপনি আশ্চর্য হচ্ছেন তাই না? 3টা জেলার উন্নয়ন কর্তৃপক্ষ, সেখানে কোনো পরিকল্পনাবিদ নাই। আছে কারা? আমি এখন দেশের প্রেক্ষাপটে আসতে চাই। আমাদের দেশটা আসলে রাজনৈতিক নেতৃবৃন্দই পরিচালনা করেন। আমি বিশ্বাস করি রাজনৈতিক নেতৃবৃন্দের মাধ্যমেই দেশ পরিচালিত হওয়া উচিত। যদি না হয় তাহলে আলটিমেটলি আমরা পিছিয়ে যাব, আগানোর কোনো সুযোগ নেই। রাজনৈতিক নেতৃবৃন্দ কাজ করে মূলত আমলাতন্ত্রের মাধ্যমে এবং পেশাজীবীর মাধ্যমে, কিন্তু আমাদের এই 3টা গ্রুপ, রাজনৈতিক নেতৃত্ব, আমলাতন্ত্র এবং পেশাজীবী, একসাথে সিনক্রোনাইজডভাবে কীভাবে কাজ করতে পারে এই জায়গাটায় অনেক গ্যাপ আছে। কোনো একটা বিশেষ ক্যাডার মনে করে ওনারা সব কিছু জানেন, প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রধান ওনাদের হইতে হবে এবং ওনারা যেভাবে বলবেন সেভাবে সব কিছু বাস্তবায়ন করতে হবে। অ্যাডমিন ক্যাডার, আমি নাম বললাম, একবার অন স্ক্রিনে অ্যাডমিন ক্যাডার বললাম কেন? আপনার কিছুদিন আগেই তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্পার্শতে যে দেখে এসেছেন ওখানকার প্রধানকে এবং কে প্রধান হওয়া উচিত। তা আমাদের এরকম জ্ঞানভিত্তিক পেশাভিত্তিক যদি আমরা প্রতিষ্ঠানের নেতৃত্ব গড়ে তুলতে না পারি, তাহলে তো আমার কাঙ্ক্ষিত ফলাফল আসবে না। আমরা এখন 2026 সাল, 2031 সাল 34 সাল নাগাদ আমরা 34 সাল নাগাদ আমাদের 1 ট্রিলিয়ন অর্থনীতি অর্জন করার কথা। আমাদের যে পঞ্চবার্ষিকী ফ্রেমওয়ার্ক হয়েছে 34 সালে আমাদের এই টার্গেট সেট করা হয়েছে। আমরা এই টার্গেট তাহলে অর্জন করব কীভাবে আমরা যদি এই জায়গাগুলোতে, মৌলিক জায়গাগুলোতে টাচ না করি? সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে আমাদের রাষ্ট্রীয় কাঠামোয় একেবারে কেন্দ্র থেকে শুরু করে গ্রাসরুট লেভেল পর্যন্ত যে জায়গাগুলোতে সিদ্ধান্ত নেওয়া হয়, যে জায়গাগুলোতে পরিকল্পনা প্রণয়ন করার কথা, কোনো জায়গায় নগর অঞ্চল গ্রামীণ পরিকল্পনাবিদ নাই, কোথাও নাই। আপনি দেখেন চেক করে আপনার সিদ্ধান্ত কোথায় কোথায় হয়,
উপজেলা পর্যায়ে হয় উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটি, জেলা পর্যায়ে হয়, উপজেলা পর্যায়ে কোনো পরিকল্পনাবিদ নাই, জেলা পর্যায়ে নাই, বিভাগীয় পর্যায়ে নাই, এবং ঢাকায় সিদ্ধান্ত হয় কোথায় কোথায়। উন্নয়নের জন্য সিদ্ধান্ত হয় আলটিমেটলি একনেকে তো মন্ত্রী পরিষদের লোকজন যাবে, ওখানে তো আর পরিকল্পনাবিদ নাও থাকতে পারে, থাকার জন্য দাবিও করছি না, কিন্তু একনেকে পাঠানোর আগে যে কয়টা ধাপে ধাপে এইগুলো তৈরি হয়, যাচাই বাছাই হয়, উপস্থাপন করা হয়, কোনো জায়গায় কিন্তু কোনো পরিকল্পনা নেই। এবং এইটাকে এইটাকে এতদিন ধরে অপিনিয়নের জন্য প্ল্যানার সেখানে থাকা দরকার। এই জায়গাগুলোকে আসলে স্ট্রাকচারই দুর্বল করে রাখা হয়েছে। এখন যারা মন্ত্রী বাহাদুর আসছেন তারা হয়তো মনে করছেন বাংলাদেশে পর্যাপ্ত পরিকল্পনাবিদ আছে কিনা। আমি অন স্ক্রিনে বলতে চাই, বাংলাদেশে এখন 8টি বিশ্ববিদ্যালয় নতুন খুলেছে, বিউপি 8টি বিশ্ববিদ্যালয়ে নগর অঞ্চল গ্রামীণ পরিকল্পনা পড়ানো হয়। প্রতি বছর 300 জন গ্রাজুয়েট মার্কেটে আসছে। পর্যাপ্ত পরিমাণ পরিকল্পনাবিদ বাংলাদেশে আছে, তাদেরকে কাজে লাগাতে চাইলেই লাগানো সম্ভব। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক এবং শেখ মোহাম্মদ মেহেদী হাসান, আপনাদের দুজনকে ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা দেখছিলেন আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়। শেষ করছি, দেখা হবে আগামী অনুষ্ঠানে।